পড়ছিলাম অসময়ের সুখতারা, কলমে অনামিকা আহমেদ, পর্ব সংখ্যা 1। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপুরুষকে শরীর দেখানো শেষ হলে এক্ষুনি আমার রুমে 1 কাপ কফি নিয়ে আয়। এই বলে সাদাত কয়েক কদম পিছু হাঁটলেও আবার পূর্বের স্থানে ফিরে এসে কড়া কণ্ঠে বলে, 5 মিনিটের মধ্যে যেন আমি তোকে আমার রুমে দেখি। আর যদি আমাকে আবারও তাগাদা দিতে আসতে হয় তাহলে তুই মনে রাখবি, আজকেই তোর এই বাড়িতে শেষ দিন। সাদাত এবার দ্রুত পা ফেলে ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। সেই সময় সাদাতের মা ড্রয়িং রুমের সোফায় বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছিলেন। তার বড় ছেলের আদেশবাণী শোনার পরও শীতলের কোনো নড়চড় না দেখে তার মনে মনে ভীষণ রাগ হয়। মেয়েটা কেন এত অবুঝ তিনি বোঝেন না। সে তো জানে সাদাতের কথা না শুনলে তাকে আজ হয়তো তীব্র শীতের মাঝে ছাদে ঘুমাতে হবে। তাও মেয়েটা কেমন জিদ দেখিয়ে এক মনে বারান্দায় দাঁড়িয়ে আছে। জয়া বেগম কোলের উপর থেকে ঝুড়িটা নামিয়ে শীতল বলে একটা ডাক পাড়ে, কিন্তু শীতলের আসার কোনো নামগন্ধই নেই। পায়ের শব্দ না পেয়ে শেষমেশ জয়াকে উঠে দাঁড়াতে হয়। কিছুদিন আগেই তার মাজায় বড় ধরনের অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে যেন বেশি নড়াচড়া ওঠা বসা না করে, কিন্তু না করে কি উপায় আছে? এই অবুঝ ছেলে মেয়ে দুটিকে এক হাতে মানুষটা তো চারটিখানি ব্যাপার না। জয় বেটে মানুষ, বয়সের জন্য বোধ হয় আরও খর্ব হচ্ছে তার উচ্চতা। যতটুকু সম্ভব শরীর নাড়িয়ে নাড়িয়ে সে বারান্দায় গিয়ে শীতলের পাশে গিয়ে দাঁড়ান। মেয়েটার অর্ধেক মুখ দেখে তিনি ভালোই আন্দাজ করতে পারছেন যে কেঁদে কেটে একাকার তার চোখ মুখ। দুটো চোখের নিচ ফুলে গেছে। জয় শীতলের মাথায় হাত রাখলে শীতল ঘোর ভেঙে তাকায় তার দিকে। কি মায়া ভরা চোখ যুগল, কি লাস্যময়ী তার চেহারা। শীতলের দিকে তাকালে বরাবরই তার ছোট জায়ের কথা মনে পড়ে যায়। দেবরের বিয়ের জন্য মেয়ে দেখার দায়িত্ব তার ঘাড়ে পড়েছিল। অনেক খুঁজেও যখন মনের মতো মেয়ে পাচ্ছিলেন না, ঠিক সেই দিন তার নজরে পড়ে গ্রামের পুকুর পাড়ে বসে থালা বাসন মাজতে থাকা 17 বছর বয়সী এক সুন্দরী মেয়েকে। চড়া রোদেও তার দুধে আলতা গায়ের রং ক্ষয় হয় না। কোমর সমান চুলের সেই রূপসী নারীই ছিল শীতলের মা। মেয়েটাও দেখতে ঠিক মায়ের মতোই হয়েছে, কোনো অংশেই যেন কম নয় সে। জানিস তো সাদাত একটু এমনই। জানা মা, কফিটা বানিয়ে দিয়ে আয়, পাগলটাকে আর খ্যাপাস না। শীতল নিশ্চুপ থেকে কিছুক্ষণ আর বড় চাচির দিকে চেয়ে রয়। কি অমায়িক মানুষটা! যখন বাড়ির সকলে মিলে শীতলের উপর অত্যাচার করতে ব্যস্ত, ঠিক সেই সময় জয়া নিজের সর্বস্বটুকু দিয়ে তাকে আগলে রাখে। কখনোই তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি জয়া। ছোটবেলায় মাকে হারানোর দরুন মায়ের ক্ষীণ স্মৃতিও মনে নেই শীতলের। তার কাছে মা মানে জয়া। জয়া সযত্নে শীতলের চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, রাগ করিস না মা, মন খারাপ ওদের ওপর করিস না যারা তোকে মানুষ হিসেবেই গণ্য করে না। মনকে শক্ত কর, অনেক পথ তোকে পাড়ি দিতে হবে, একাই সংগ্রাম করে বাঁচতে হবে। শীতল চুপচাপ শুনে যায় জয়ার কথাগুলো। বড়ই মিষ্টি তার এই পাতানো মায়ের কণ্ঠ। শীতলকে আগলে রাখার জন্য তাকেও অনেক অপমানিত হতে হয়। এমনকি তার নিজের ছেলে মেয়ের কাছে মা চক্ষুশেলে পরিণত হয়েছে। জয়া আবারও বলে, আমি ব্যর্থ মা, নিজের সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারিনি। আজ না হলে এই দিন আমাকে দেখতে হতো না। তুই মনে কিছু নিস না মা, দেখিস একদিন তোর জীবনে এমন একজন মানুষ আসবে যে তোকে মানুষ হিসেবে সম্মান করবে। তোর ভালো লাগা মন্দ লাগা তার ফার্স্ট প্রায়োরিটি হবে। তোকে বিয়ে করে রাজরানীর মতো করে রাখবে। চাচির কথা শুনে শীতল তাচ্ছিল্যের হাসি হাসে। মনে মনে নিজেকে বলে, আমার মতো মেয়েকে কেউ কেন বিয়ে করবে? শীতল আলতো করে জয়ের গালে একটা চুমু খেয়ে হাসি মুখে তার দিকে তাকায়। মেয়ের চেহারা আবারও প্রাণোজ্জ্বলতা ফিরে পাওয়ায় তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচেন। শীতলের দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে এসে সাদাতের জন্য কফি বানাতে থাকে। কফি বানানো শেষ হলে ধোয়া ওঠা গরম কফি একটা কাপে ঢেলে নিয়ে যায় তার জন্য। কফি ঢালার সময় অবাধ্যতায় তার হাতের কিছু অংশ পুড়িয়ে ফেলে। এটা তার নিত্যদিনের অভ্যাস। অষ্টাদশীর হাতে এমন পোড়া ছোকার দাগ কম নেই। 2য় তলার প্রথম রুমটায় সাদাতের। দরজার সামনে দাঁড়িয়ে শীতল দরজায় টোকা দিলে ভেতর থেকে সাদাতের কণ্ঠ ভেসে আসে, দরজা খোলা, ভেতরে আয়। ভয়ে শীতলের বুক কেঁপে ওঠে। সাংঘাতিক লোক তার এই সাদাত ভাই। একবার বাড়ির ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছিল দেখে মেকানিক ডাকা হয়েছিল। সেই মেকানিককে চা খাওয়ানোর অপরাধে বেল্ট দিয়ে কি মারটাই না মেরেছিল সাদাত সেদিন রাতে। মারের চোটে শীতলের মর্মর অবস্থা। তারপর জয়ের সেবায় সেবারের মতো বেঁচে উঠেছিল শীতল। তারপর থেকে সাদাত ভাইকে সে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। আজ সকালেও তার আরেক চাচার ছেলে রহুলের সাথে একসাথে নাস্তা করতে
দেখে ফেলে সাদাত। ঠিক সেখানেই খাওয়ার মাছ থেকে উঠিয়ে মেয়েটার গালে সজোরে দুটো থাপ্পড় মারে সাদাত। রাহুল শীতলের বড় হলেও সাদাতের চেয়ে 4 বছরের ছোট। বলতে গেলে এইবারেই সবচেয়ে কনিষ্ঠ বংশধর শীতল। শীতল ঘরের ভেতর প্রবেশ করে কোনো দিক না তাকিয়েই কফির মগটা টেবিলের উপর রেখে চলে যেতে নেয়। কিন্তু কোত্থেকে যেন সাদাত এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। শীতল ভয়ে মাথা নিচু করে রাখে। আমার দিকে তাকাচ্ছিস না কেন? ও, রাগ দেখাচ্ছিস? আমাকে রাগ দেখাচ্ছিস? কলিজা এত বড় হয়ে গেছে তোর? এসব কি ওই রাহুলের কুমন্ত্রণায় করছিস, তাই না? শীতল কোনো জবাব তো দেয়ই না, এমনকি চোখ তুলেও তাকায় না। লোকটাকে সে মনে প্রাণে ঘৃণা করে। বাড়ির বাকিরা তাকে অপছন্দ করলেও তার মতো অহেতুক অপমান করে না। শীতলের এমন ঠান্ডা ব্যবহারে সাদাতের ভীষণ রাগ হয়। কিছু না ভেবেই শীতলের চুলের মুঠি শক্ত করে টেনে ধরে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। ব্যথার চোটে শীতলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তাতেও সাদাতের রাগ একটুও ক্ষান্ত হয় না, বরং নিজেকে সংবরণ না করতে পেরে একটা দাবাং চর বাসায় শীতলের গালে। চরের বেগ সামলাতে না পেরে শীতল মাটিতে পড়ে যায়। আমার সামনে এলে তোর মুখ ভার হয়ে যায়। কই, রাহুলের সাথে তো ঠিকই হেসে হেসে সময় কাটাস। আমার কাছে এলে তোর গায়ে এত জ্বালা ধরে কেন? রাহুলের কাছে এত মধু যে বারবার তার কাছেই ছুটে যাস? শীতল 2 হাতে তার কান চেপে ধরে। নিজের সম্পর্কে এত খারাপ কথা সে সহ্য করতে পারে না। সাদাত সজোরে তার হাত টেনে ধরে। ব্যথায় আবারও কুঁকড়ে ওঠে শীতল। শোন শালি, আজকে বিকেলে আমার কিছু বন্ধুরা বাসায় আসবে। তুই বিকেলের আগেই নিজের রুমে দরজা আটকে বসে থাকবি। আর যদি দেখি তুই রুম থেকে বের হয়ে আমার বন্ধুদের গায়ে ঢলাঢলি করছিস, তাহলে তোকে 100 টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আল্লাহ জবান দেয়নি তো কি হয়েছে, রূপ দিয়েছে। ছেলে পটানোর কৌশল তো তোর হাড়ে হাড়ে জানা। যা সর সামনে থেকে, দূর হয়ে যা আমার রুম থেকে, বোবা কোথাকার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে চলেছি। পাইলটের মাইক্রোফোনের আওয়াজ কানে আসলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায় হিমের। নাকের ডগা থেকে সানগ্লাসটা খুলে শার্টের উপর ঝুলিয়ে রাখে সেটা। তারপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করে তার সামনে বেঁধে রাখা লোকটার দিকে। ভয়ে তার চোখ জোড়া যেন বের হয়ে যাচ্ছে প্রায়। শক্ত কালো কষ্টেপ দিয়ে তার হাত, মুখ, পা পেঁচিয়ে রাখা হয়েছে। হিম সিট থেকে উঠে দাঁড়ায়। তার পাশে রোবটের মতো দাঁড়িয়ে আছে একদল কালো পোশাকের গার্ড। তাদের মধ্যে একজন দুটো চাপাটি এগিয়ে দেয় হিমের দিকে। হিম সেদিকে না তাকিয়ে চাপাটি দুটো হাতে নিয়ে সশব্দে একটা আরেকটার সাথে ঘষা শুরু করে। দেখে মনে হবে কোনো কিছু করার পূর্ব প্রস্তুতি হিসেবে সে চাপাতি দুটোকে ধারালো করে নিচ্ছে। কাজটা করা শেষ হলে সে আবারও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। সময় দিয়েছি, কিন্তু মুখ খুলিসনি। এত প্রভুভক্তি তো কুকুরেও দেখায় না। আর তুই কিনা মানুষ হয়ে শেষে কুকুরের পথে বেছে নিলি। তাহলে আজ তোকে কুকুরের মতো মেরে তোর দেহের অবশিষ্ট অংশ তোর প্রভুর কাছে পাঠিয়ে দেব। হিম সাথে সাথেই 2 হাতে চাপাটি ধরে ঝাঁপিয়ে পড়ে মেঝেতে বেঁধে রাখা লোকটার উপর। প্রথমে লোকটা তার মুখ, তারপর গলা কেটে ক্ষতবিক্ষত করতে থাকে। কয়েক মুহূর্ত পরই লোকটা মারা গেলেও তার রেখে যাওয়া দেহ ভীষণভাবে হিমের নির্দয়তার সাক্ষ্য হয়। চারদিকে লাল রক্তের ছড়াছড়ি, এমনকি হিমের সারা শরীরেও সেই রক্তে ভিজে গেছে। সেখানে উপস্থিত সকল গার্ড আবেগহীন চোখে দেখছিল ক্ষণে ক্ষণে তাদের বস কতটা নৃশংস হতে পারে। দেহের ঊর্ধ্বাংশ এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে ডিএনএ টেস্ট ছাড়া লোকটার পরিচয় আইডেন্টিফাই করার উপায় নেই। সাদা শার্টের হাতায় নিচের অংশ দিয়ে হিম নিজের রক্ত মিশ্রিত ঘামের ফোঁটা মুছে নেয়। মুখে তার পরিতৃপ্তির হাসি। সোজা হয়ে দাঁড়িয়ে সে গার্ডদের উদ্দেশ্যে বলে, ব্রেইন, লিভার, কিডনি, আইস, হার্ট, লাঞ্চ সব আলাদা করবে বডি থেকে। ভালো করে প্রিজার্ভ করে লন্ডনের সেন্ট্রাল হাসপাতালে পাঠাবে। এই বাস্টার্ডের অর্গান বিক্রি করে ভালো অ্যামাউন্ট না পেলে ওকে এতদূর ক্যারি করে আনাই বৃথা। ডো ফাস্ট বয়েজ, আদারওয়াইজ ইউর সিচুয়েশন উইল বি লাইক দিস। নিজের চোখের সামনে জলজান্ত মানুষটাকে এভাবে খুন হতে দেখে ভয়ে চমকে ওঠে ইকবাল। গার্ড হিসেবে সে এবারই নতুন। হিমের সেক্রেটারি ফয়সালের কাজিন হওয়ায় জয়েনের 1 সপ্তাহের মধ্যে সে তার বসের পার্সোনাল গার্ড হিসেবে নিয়োগ পেয়েছে। এই 1 সপ্তাহে সে তার স্যারকে চিনেছে ভীষণই বদরাগী আর জেদি মানুষ হিসেবে। যেটা সে চায়, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও সেটা আদায় করেই ছাড়ে। কিন্তু আজ যেন নতুন এক হিমকে আবিষ্কার করলো সে। ক্ষুধার্ত বাঘের মতো হিম নিজের শিকার কি যেন আশ্রয় কামড়ে একেবারে ছিঁড়ে ফেলে। ইকবাল এই সময়টুকু ফয়সালের পিছনে দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টিতে প্রথমে তাকিয়ে থাকলেও পরবর্তীতে সহ্য করতে না পেরে মাথা নিচু করে ফেলে সে।
হিম যখন নিজেকে ফ্রেশ করার জন্য সেখান থেকে বাথরুমের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তার কানে আসে এক কম বয়সী ছেলের ফিসফিসানির শব্দ। পিছনে ঘুরে দেখে ইকবাল ফয়সালকে যেন কি একটা বলছে। তাদের কথা শোনার জন্য কান খাড়া করে, ভাই তুই আমাকে কোন রাক্ষসের কাছে কাজ করতে এনেছিস? উঠতে বসতে এমন জঘন্যভাবে মানুষ মারে, আবার মৃতদেহ থেকে অর্গান আলাদা করে বিক্রি করে দেয়। স্যারের তো টাকার অভাব নেই, তাহলে হিউম্যান অর্গান ট্রাফিকিং কেন করছে? উনি যা ইচ্ছা তাই করুক, তোর সমস্যা কি? মাসে মাসে তোর টাকা পেলেই তো হলো। চুপচাপ কাজে হাত লাগা, যদি এই কপাল পোড়াটার মতো বলি না হতে চাস। ইকবাল একটা শুকনো ঢোক গিলে সামনের দিকে পা বাড়ানোর আগেই কারো কণ্ঠ শুনে যেন একেবারে জমে যায়। ডাকের সাড়া দেওয়ার যেন কোনো শক্তিই নেই তার। হে ইউ, গ্রিন শার্ট, কাম হেয়ার। ইকবাল কাঠের পুতুলের মতো হিমের দিকে তাকিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করে বলে, স্যার আমাকে ডাকছেন? আর ইউ ফাকিং ফুল, এখানে তুমি ছাড়া আর কেউ কি গ্রিন শার্ট পরে আছে? ইকবাল সাথে সাথে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়, তাহলে ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন? আসতে বলেছি না? ইকবাল দ্রুত পায়ে হিমের ঠিক সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। হিম তার বাজ পাখির মতো দৃষ্টি দিয়ে একবার ভালো করে স্ক্যান করে নেয় ইকবালকে। ভেতরে ভেতরে ছেলেটা ভীষণ রকম ঘাবড়ে যাচ্ছে। নতুন? জি জি স্যার। ফয়সালের কাজিন? জি জি স্যার। নাম কি? ইকবাল। কি বললে? কারবাল? স্যার ইকবাল। ওহ, ফুল নেম? মুদাচ্ছের আলী ইকবাল। এত জঘন্য নামটা কে রেখেছে? যত সব বুলশিট। উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে গেল। যে নামটা রেখেছে আমার হয়ে তাকে কষিয়ে দুটো চড় মেরে দেবে। স্যার, যে আমার নামটা রেখেছিলেন তিনি তো আর বেঁচে নেই, তাহলে কি করে তাকে শাট আপ স্টুপিড। ফয়সাল, এগুলো কাদের আমার দলে জুটিয়েছ? এত এক্কেবারে ফিডার খাওয়া বাচ্চা। জি স্যার, ও এখনও ফিডারই খায়। তোমার নাম কি? কেন স্যার ফয়সাল? পুরোটা বলো। সাফিয়ান আহমেদ আহসানুল্লাহ ফয়সাল। ফয়সালের পুরো নাম শুনে হিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। আমার ইচ্ছে করছে তোমাদের দুটো ভাইকে এখনই বিমান থেকে মাটিতে ফেলে দিতে। মানে এখনকার মা বাবাদের ট্রেন্ড চলছে, কে কার সন্তানের কত বেশি অদ্ভুত নাম রাখতে পারে। জি স্যার, ঠিক বলেছেন। হিমের প্রতিটা কথায় হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানো যেন ফয়সালের অভ্যাসে পরিণত হয়েছে। এই জন্য মাঝে মাঝে অনেক বিরক্ত বোধ করে হিম। দাঁত না কেলিয়ে আমার চোখের সামনে থেকে যাও দুজন, তা না হলে আজ একজনের অর্গানের জায়গায় 3 জনের অর্গান সাপ্লাই হয়ে যেতে পারে। প্রায় 2 ঘন্টা যাবৎ নিজের ছোটবেলার প্রাণপ্রিয় বন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাদাত। বিমানবন্দরের ঠিক বাইরে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। না, প্লেন লেট হলে তো হিম আগেই জানিয়ে দিত, তাহলে এখন এসে বের হচ্ছে না কেন সেটা বুঝে উঠতে পারছে না সাদাত। হিম আর সাদাত দুজন একই স্কুলে পড়তো, সেখান থেকেই তাদের গভীর বন্ধুত্ব বেড়ে ওঠে, যাকে শুদ্ধ বাংলায় ল্যাংটা কালের বন্ধু বলা চলে, আর ইংরেজিতে বলে নেকেড ফ্রেন্ড। স্কুলে পড়া শেষ করে হিম তার বড় ভাইয়ের সাথে বিদেশে পাড়ি জমায়। ছোটবেলা থেকে মা বাবা না থাকলেও হিম আর হাস্যোজ্জ্বল চেহারা দেখে কখনোই বোঝা যেত না যে এই ছেলে মাত্র 3 বছর বয়সে মা বাবাকে হারিয়েছে। বাড়ির কাজের লোকের হাতে মানুষ হওয়ায় আদর, ভালোবাসা, যত্ন কখনোই জোটেনি তার কপালে। তবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার বড় ভাই তুষার। তুষার বয়সে 10 বছরের বড় তার। সে হিমকে ভাই হিসেবে নয়, বরং সন্তান স্নেহে বড় করে তুলেছে। দীর্ঘ 7 বছর পরে প্রাণপ্রিয় বন্ধুর সাথে দেখা হওয়ায় চাপা উত্তেজনা কাজ করছিল সাদাতের ভিতর। তাই হয়তো শীতের কড়া রোদেও দাঁড়িয়ে থাকতে তার মোটেও কষ্ট হচ্ছিল না। এক সময় দূর থেকে একটা কণ্ঠ তার কানে ভেসে আসলে সাদাত সামনের দিকে তাকায়। সে দেখতে পায় হিম এক হাত উঁচু করে অন্য হাতে লাগেজ টানতে টানতে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু হিম আর পিছনে প্রায় 20-এরও বেশি গার্ড দেখে কিছুটা ভড়কে যায় সাদাত। তাও হিমকে বুকে জড়িয়ে ধরতে সে কার্পণ্য করে না। কি রে দোস্ত, কেমন আছিস? রোদে দাঁড়িয়ে থেকে তো একেবারে পোড়া কাঠ হয়ে গেছিস। হিম এর কথায় সাদাত একগাল হেসে বলে, আর তুই তো বেটা বরফের দেশে থেকে পাক্কা ইংরেজ হয়ে গেছিস। বাংলা বুঝিস তো, নাকি ইংরেজিতে কথা বলতে হবে? বাঙাল ভাষায় বললে আরও ভালো হয়। তুই তো জানিস শুদ্ধ বাংলা আমার পোষায় না, হয় বাঙাল না হয় ইংলিশ। আবারও হাসিতে ফেটে পড়ে দুই বন্ধু। সাদাত নিজের হাসি থামিয়ে হিমের পিঠে একটা চাপড় মেরে বলে, শালা ভালো হইলি না, চল বাসায় চল। আর কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবি? দাঁড়া, আগে এদের বাড়ি পাঠিয়ে নি। বয়েস, তোমরা সবাই আমার বাংলোতে যাও, আমি কিছুদিন পর বাংলোতে ফিরবো, ওকে? গার্ডরা হিমের কথা মতো গাড়িতে উঠে বাংলোতে চলে যায়। এবার হিম সাদাতের কাঁধে হাত রেখে বলে, তো এখন তোর বাসায় যাওয়ার জন্য কিসের ব্যবস্থা করছিস? লোকাল বাস নাকি রিক্সা?
নাকি আবার বলবি পায়ে হেঁটে যাইতে? না, ক্যাব বুক করেছি, টেনশন করিস না। আমি তো আর আমার বিদেশি বন্ধুকে কষ্ট দিতে পারি না। বাসার চৌকাঠ পেরোনোর আগেই কারো সাথে জোরে এক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় হিম। পিঠ বরাবর পড়ায় কোমরে খানিক চোট পায়। চোখ বুজেই সে তার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটাকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। কানা নাকি, দেখতে পাস না শালা, চোখ দুটো কি বগলের নিচে লুকিয়ে রেখে চলাফেরা করিস? দিলি তো কোমরটা ভেঙে, এখনো বিয়ের দাঁতই ওঠেনি, তার আগেই কোমর ভাঙা দাদুর মতো করে দিলি। এখন বাসরাতে যদি আমার বউ পালিয়ে যায়, তবে আমি তোর মেয়েকে ভাগিয়ে নিয়ে যাব। শীতল তার প্রশস্ত আখিজোড়া মেলে মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অচেনা অজানা লোক, তার বাড়ির সামনে এসে তার সাথেই ধাক্কা খেয়েছে, এখন পড়ে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। অপর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় হিম এবার রাগান্বিত চোখে তাকায় শীতলের দিকে, আর সাথে সাথেই তার দৃষ্টি থেকে রাগ যেন বাষ্পাকারে উড়ে যায়। শুধু রাগ নয়, বরং এক আবেগহীন চোখে সে তাকিয়ে থাকে শীতলের দিকে। মেয়েটার রূপ বড়ই অদ্ভুত, বর্ণনা করে শেষ করে যাবে না। এত সুন্দর লাগলো তাকে হিমের কাছে, সারা জীবনে কম মেয়ে দেখেনি, তবে তারা কেউই এই মেয়েটার সামনে কিছুই না। কয়েক মিনিট পর মুগ্ধতা কেটে গেলে হিম খেয়াল করে মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের স্পাইক করা চুলগুলো হাতাতে হাতাতে হিম শীতলের কাছে গিয়ে বলে, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে আমার রূপের উপর কুনজর দিবে ছেমড়ি? শরীর বদলে কুনজর দেওয়া কি উচিত তোমার? শীতল ভালোই বুঝতে পারছে ছেলেটার মাথায় বড় ধরনের সমস্যা আছে, তাই সে কোনো মতে তার থেকে পালিয়ে বাঁচে। জীবনে কখনো কোনো মেয়ে তার কাছ থেকে পালায় না, বরং হিম তাদের দূরে ঠেলে দিলেও তারা বেহায়ার মতো তার পিছু করে। কিন্তু এই প্রথম কোনো মেয়ে তাকে ইগনোর করায় তার রাগ আনন্দ দুটোই হচ্ছে। বাঙালি মেয়ে তো, ইগনোর করাটা এদের অভ্যাসগত বদভ্যাস। সমস্যা নেই, নিজে থেকে আমার কাছে ছুটে আসবে ছেমড়ি। অ্যাটিটিউড দেখিয়ে পাত্তা পাওয়ার ধান্দা, নটি গার্ল। হিমকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সাদাত কপাল কুঁচকে তার কাছে যায়। সে এতক্ষণ এখানে উপস্থিত ছিল না। আজ সকালে হিমকে বাড়িতে আনার উদ্দেশ্যে বাইরে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে জয়া তার হাতে বাজারের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন। হিমকে বাড়িতে ছেড়ে সাদাত পাড়ার মুদির দোকানে গিয়েছিল লিস্টের জিনিসগুলো কিনতে, কিন্তু যাওয়ার আগে সে হিমকে বলেছিল সে যেন সাদাতের জন্য অপেক্ষা না করে বাড়িতে প্রবেশ করে। সাদাতের ঘনিষ্ঠ বন্ধু হয় বাড়ির সকলে হিমকে ভালো করেই চিনে। বিশেষ করে হিম যেন জয়ের কলিজার টুকরা। মা মরা ছেলেটাকে সে ছোট থেকেই বেশ ভালোবাসত। কতদিন যে সাদাতের জন্য টিফিন বানানোর পাশাপাশি হিমের জন্য এক বক্স টিফিন বরাদ্দ রেখেছে তার ইয়াত্তা নেই। আজ এত বছর পর ছেলেটা দেশে আসবে শুনে জয়া সকাল থেকেই হিমের পছন্দের সকল পথ নিজের হাতে রান্না করেছে। সাদাত হিমের কাছে এলে সে দেখতে পায় একটা নির্দিষ্ট দিকে হিমের চোখ যেন পলক হারিয়েছে। মুগ্ধতা ছেয়ে গেছে তার চোখ মুখে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখে যে কেউ আন্দাজ করতে পারবে সে হয়তো তার জীবনের অদেখা অনাকাঙ্ক্ষিত কোনো বস্তুকে স্বচক্ষে দেখেছে। সাদাত হিমের ঘাড়ে হাত রাখলে হিম নিজের ঘর থেকে বের হয়ে আসে। সাদাত কিছুটা হাসির ছলে তাকে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে মুচকি হাসছিস কেন? বিদেশে রেখে আসা গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে বুঝি? হিম একগাল হেসে সাদাতকে বলে, বিদেশের মেয়েগুলো বেশি সহজ সরল, জিলাপির পেঁয়াজ নেই তাদের মাথায়, মনে নেই কুটিলতা, তাই তারা বরাবরই আমার কাছে আনইন্টারেস্টিং। তাই তাদের কথা ভেবে সময় নষ্ট করার মতো আধপাগল ছেলে আয়ুষ খান হিমাদ্র নয়। আমি হলাম এক্কেবারে ফুল পাগলা বজ্জাত পোলা, মেড ইন বাংলাদেশ। ভাই তুই এমন এমন কথা বলিস যে আমি না হেসে থাকতে পারি না। হেসে নেই, কিন্তু প্রাণ খুলে হাসার আগে এটা বল, তোর বাসায় ওই সাদা ক্ষেতের কালো মূলটো কে রে? হিমের কথা শুনে সাদাত যেন আকাশ থেকে পড়ে। গলা খিচে বলে সে, সাদা ক্ষেতের কালো মূলা? এটা আবার কি? এটা যে কি সেটা আমি নিজেও জানি না, জাস্ট তুলনা দিলাম আর কি। তোর বাসায় ওই অ্যাটিটিউডওয়ালা মেয়েটা কে রে, যে দেখতে তেমন সুন্দর না হলেও নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে? কালো কালো চোখ, খাড়া নাক, ফর্সা গায়ের রং আর কোমল মোলায়েম ঠোঁট। হিমের মুখে এই বর্ণনা শুনে সাদাতের বুঝতে বাকি থাকে না যে সে শীতলের কথাই বলছে। সাথে সাথে সাদাতের মুখ কালো হয়ে ওঠে। ভিতরে ভিতরে সে রাগে ফুঁসতে থাকে। মেয়েটাকে সে বলেছিল যেন ঘর থেকে বের না হয়, কিন্তু ঘাড়তারা মেয়ে ঠিকই বাইরে বের হয়েছে। সাদাত অতি ক্ষীণ কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, মাগি, রূপ প্রদর্শন করার জন্য ঠিকই বার হয়েছে। দোস্ত, আর ইউ ওকে? হঠাৎ গুম মেরে গেলি, কিছু হয়েছে? সাদাত নিজের চেহারা স্বাভাবিক করে বলে, কই না তো, ওহ ওইটা আমাদের বাড়ির কাজের মেয়ে, বড্ড দেমাগ তার, আজ তার দেমাগ আমি শেষ করব।
এত সুন্দর একটা মেয়ে কাজের সেমরি, হাউ ক্যান ইট পসিবল? ঠিক সে সময়ে জয় সেখানে চলে আসে। হিমকে দেখে সাথে সাথে তিনি তাকে বুকের সাথে জড়িয়ে ধরেন। জয়ের সাথে সাথে হিমের মুখেও পরিতৃপ্তির হাসি দেখা যায়। দীর্ঘকাল সেই মাতৃস্নেহের স্পর্শ থেকে বঞ্চিত ছিল, আর সেই স্পর্শ যেন তার মনকে শিথিল করে দিয়েছে। কেমন আছিস বাবা? বিদেশে গিয়ে তো তোর জয়া আন্টিকে ভুলেই গিয়েছিলি। 9 মাসে 6 মাসে একবার ফোন দিতি, তাও এই সাদাতটা ভালো করে কথা বলতে দিত না তোর সাথে। আমি কি করে আমার সুন্দরী আন্টিকে ভুলে যেতে পারি? বিদেশে এত মেম সাহেব দেখেছি, বাট কেউ তোমার নখের যোগ্যও না। হয়েছে, পাজি আর পাম দিতে হবে না। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা একসাথে দুপুরের খাবার খাবো, কেমন? তোর জন্য 20 জাতের রান্না করেছি। কি বলো আন্টি, 20 পদ? বুঝেছি, এই কয়দিন তোমার কাছে থাকলে আমার ওয়েট দ্বিগুণেরও বেশি বাড়বে। শেষে দেখো, এমন না হয় যে অত্যাধিক ওয়েটের জন্য আমাকে বিমান থেকে মাঝপথে নামিয়ে দেয়। ভালোই কথা শিখেছিস। যা যা, আর দাঁড়িয়ে থাকিস না, গোসল সেরে আয়। আন্টি, কোন রুমটা আমার? দোতলায় একেবারে শেষের রুমটা। জয়ার কথা শুনে সাদাতের মেজাজ আরও বিগড়ে যায়, কারণ ঠিক তার পাশের রুমটাই শীতলের। সে শীতলকে যত আড়াল করতে যাচ্ছে, পরিস্থিতি যেন আরও বেশি শীতলের হিমের সাক্ষাতের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। হিম নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে সাদাত জয়ের কাছে এসে রাজি কণ্ঠে বলে, মা, শীতল কোথায়? ওর ঘরে। কেন? সেটা তোমার না জানলেও চলবে। সাদাত, বাপ আমার, আজকের দিনটা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করিস না। ও আমার কথা অমান্য করে রুম থেকে কেন বেরিয়েছে? এসব করার আগে ওর শাস্তি কি হতে পারে সেটা ভাবা উচিত ছিল। তাই বলে অতিথির সামনে তুই ওকে মারবি? দরকার হলে তাই করব। পরপুরুষের সামনে ওর ঢং করা আজ আমি বের করছি। এই বলে সাদাত শীতলের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। তীক্ষ্ণ ব্যথায় ক্ষণে ক্ষণে কুঁকড়ে উঠছে শীতল। তাই যেন একটুও দয়ামায়া হচ্ছে না সাদাতের, বরং সে যেন আরও শক্ত করে মুচড়ে ধরেছে শীতলের হাতখানা। মুখে আওয়াজ করার শক্তি হারিয়ে কেবল নীরবে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই শীতলের। চোখের কোণে জমা নোনা জলের স্রোতই যেন তার একমাত্র প্রতিবাদের হাতিয়ার। বেশ খানিকক্ষণ পর সাদাত শীতলের হাত ছেড়ে দিলে বেচারি মেঝেতে পড়ে যায়। অসম্ভব যন্ত্রণায় মুখ কালো হয়ে যায় তার। ব্যথার স্থানে হাত রেখে চোখ বুজে থাকে কিছুক্ষণ, কিন্তু সেটাও যেন সাদাতের সহ্য হলো না। শীতলের কাছে গিয়ে সজোরে তার মুখ চেপে ধরে সে। শীতল বাধ্য হয়ে তার আহত হাত দিয়ে নিজেকে সাদাতের কঠোর স্পর্শ থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। তোকে আমি সকালে কি বলে গিয়েছিলাম? কথা বলার সাথে সাথে কি শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিস তুই? নাকি শুধু আমার কথাগুলোই তোর কানে ঢোকে না? অন্য সবার সাথে সাথে হেসে খেলে ভালোই তো সময় কাটাস। এবার হয়তো শীতলের চোখের পানির ফোঁটাগুলো সাদাতের মনটা গলাতে সক্ষম হয়। ফলশ্রুতিতে সে শীতলকে ছেড়ে দিয়ে দূর হয়ে দাঁড়ায়। কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ঠান্ডা করার চেষ্টা চালায়। এদিকে সাদাতের কাছ থেকে ছাড়া পেয়ে শীতল নিজেকে মেঝের সাথে একেবারে মিশিয়ে ফেলে। মা বাবা, কেন আমায় এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ফেলে গেলে? এখানে বিনা কারণে আমাকে মারা হয়। মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না যে কোন অপরাধে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্লিজ, আমাকেও এবার তোমাদের সাথে নিয়ে চলো। আর পারছি না, আর পারছি না। কথাগুলো নিজের মনে বলতে গিয়ে কিছুটা শব্দ করেই শীতল কেঁদে দেয়। শীতলের কান্নার আওয়াজ পেলে সাদাতের মনের মধ্যে অনুশোচনার জন্ম হয়। প্রতিবার মেয়েটার সাথে খারাপ ব্যবহারের পর এই অনুভূতিটা তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু কোনোবারই নিজেকে আটকাতে পারে না। মাথা গরম করে ঠিক ওই শীতলের সাথে এই ব্যবহারগুলো করে ফেলে সে। হালকা ঝাপসা চোখে একবার শীতলের দিকে তাকিয়ে ধীর পায়ে শীতলের কাছে যায় সে। আস্তে করে তাকে মেঝে থেকে তুলে সে। গায়ে সাদাতের স্পর্শ পেতেই শীতল আবারও দূরে সরে যেতে চায়, এই ভেবে যে মানুষটা হয়তো তাকে মেরে এখনো শান্ত হয়নি। কিন্তু এবার ভীষণ আলতো করে সাদাত শীতলের মুখখানা নিজের হাতের মুঠোয় তুলে নেয়। কেন বুঝিস না? আমি ঠিক কী কারণে তোকে অন্য কারো সামনে যেতে বারণ করি? অন্য কেউ তোকে দেখুক আমি সহ্য করতে পারি না। অন্য কারো চোখে তুই প্রশংসার পাত্রী হোস, এটা আমি নিতে পারি না। তুই যেমনই হোস, তোকে দেখার অধিকার শুধু আমার, বুঝেছিস? শুধুমাত্র আমার। এই বলে সাদাত শীতলকে জড়িয়ে ধরতে নিলে শীতল নিচ থেকে তার কাছ থেকে সরে আসে। মুখ ফিরিয়ে নেয় সে সাদাতের থেকে। এতে সাদাত মনে মনে কষ্ট পেলেও মুখে কিছুই বলে না। চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। এই যে মিস্টার হ্যান্ডসাম, কি কখন থেকে খবরের কাগজে মুখ লুকিয়ে রেখেছেন? আমার দিকেও একটু নজর দিন। কখন থেকে আপনার দর্শন পাওয়ার আশায় অধীর আগ্রহ হয়ে এখানে বসে আছি। এতটা খারাপ দেখতে যে আমার দিকে আপনার তাকাতে ইচ্ছে করে না।
মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ার সময় হিমের কানে এক পরিচিত কণ্ঠ ভেসে আসে। চেহারা না দেখলেও কণ্ঠের মালিককে সেটা হিম ভালোই আন্দাজ করতে পারে। অনেকদিন পর বাংলাদেশের পত্রিকাটা হাতে পেয়ে পড়ার ইচ্ছেটা সে দমাতে পারেনি বিধায় টেবিলের উপর থেকে খবরের কাগজটা হাতে নিয়ে চোখ বুলাতে থাকে সে। কিন্তু তার এই পড়ার মাঝে ছেদ ঘটাতে মিনার অতি বিরক্তিকর ন্যাকামি কণ্ঠ শুনে চোখ মুখ শক্ত হয়ে আসে হিমের। মেয়েটাকে সে একেবারেই সহ্য করতে পারে না। গায়ে পড়া থার্ড ক্লাস মেয়ে যাকে বলে, ন্যাকামি তার শিরায় শিরায় আচ্ছন্ন। মিনাকে দেখলে কিংবা তার কণ্ঠ শুনলে হিমের ইচ্ছে করে নিজের পার্সোনাল রাইফেলটা দিয়ে মেয়েটার শরীর ঝাঁঝরা করে দিতে, কিন্তু সাদাতের আপন বোন হওয়ায় প্রতিবার মিনা প্রাণে বেঁচে যায়। মুখের সামনে থেকে কাগজটা সরায় হিম। মিথ্যে মিথ্যে একটু হাসির চেষ্টা করে কাগজটা ভাঁজ করতে করতে মিনাকে বলে, আরে মিনা, কত বড় হয়ে গেছিস বোন, আমি তো প্রথমে চিনতেই পারিনি, তাই এবার কোন ক্লাসে উঠলি? হিমের মুখে বোন শব্দটা শুনে মিনার কালো মুখ আরও কালো হয়ে যায়। নাটকীয় কান্নার ভান ধরে দু চোখ জ্বলতে জ্বলতে বলে, চিনবেন কেন আমাকে? আমি আপনার কে? একদিনও তো ফোন করে খবর নেন না, সব সময় আমার সাদাত ভাই আর মায়ের সাথেই কথা বলেন। আমি অনেক কষ্টে ভাইয়ার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আপনার সাথে কথা বলতে নিলেই হাজার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন, একটাবার চেয়েও দেখেন না। মিনার রং ভঙের কথা শুনে রাগে দাঁত কিরমির করে ওঠে হিম, কিন্তু হাসির আবরণে সেটা ঢাকা পড়ে যায়। মনে মনে সে নিজেকে বলে, বুঝোসি যখন তোকে ইগনোর করি, তাহলে বারবার ন্যাকামো করে কথা বলতে যাস কেন সেমরি? নিজের চেহারাটা আয়নায় দেখছিস কখনো? কালা দাঁত মাইয়া, তোর দিকে তাকানোর আগে যেন আমার দুই চোখ খান খসে পড়ে, আমি যেন অন্ধ হয়ে যাই। কথাগুলো নিজের মনের মাঝে আবদ্ধ রেখে হাসি মুখে হিম আবারও বলে ওঠে, বললি না যে কোন ক্লাসে এবার তুই বোন? বলবো না, কোনো কথাই বলবো না আপনার সাথে। আপনি একটা বাজে লোক, আপনিও আমার সাথে কথা বলতে আসবেন না। তোর লগে কথা কইতে আমু, আমায় তো পাগলা ছাগলে কামড়াইতাছে। তুই নির্লজ্জের মতো আমার সাথে কথা না বলতে আসলেই আমার শান্তি। মনে মনে, কেন, আমি কি করেছি বোন যে তুই আমার সাথে কথা বলবি না? মিনা এবার আর সহ্য করতে না পেরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইচ্ছে করে গাল ফুলিয়ে সে বলে, কখন থেকে বোন বোন করে চলেছেন? আমি আপনার কোন সম্পর্কের বোন লাগি? বন্ধুর বোন মানে তো আমারও বোন, সেই হিসেবে তুই আমার সখাতো বোন। না, আমি আপনার বোন নই, বুঝেছেন? আমি আপনার অন্য কিছু। হিমের রাগ চরম সীমায় স্পর্শ করে, ইচ্ছে করে এক চড়ে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ ফাটিয়ে ফেলতে। হাত মুষ্টিবদ্ধ করে হিম বলে, বোন মানে বোন, আর তোর অন্য কিছু মানেও বোন। এখন যা, জয়া আন্টিকে হেল্প কর কাজে। শরীরে শুধু ধামড়ি হয়েছিস, কাজে কর্মে বুদ্ধি কিছুই বাড়েনি দেখছি। কথাগুলো খানিক ধমকের সুরেই বলে হিম, যা হবার হবে, কিন্তু তাতে যদি মিনার ছ্যাঁচটামো থেকে মুক্তি পাওয়া যায় তাতে কিছু যায় আসে না হিমের। হিমের ধমকানোতে কাজ হলো। মিনা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। হিম আবারও হাস্যোজ্জ্বল চোখে পত্রিকাটা হাতে নিয়ে পড়তে থাকে। পড়তে পড়তে তার মাথায় একটা বিষয় খেলে যায়, সেই কখন সাদা ক্ষেতের কালো মূলোকে দেখেছিলাম, এরপর তো আর ওকে নিচে দেখলাম না। কাজের ছেমরির কত তেজ রে বাবা, মালিক রান্না করে অস্থির আর তেনার কোনো খবর নেই। আর কত রং দেখবো এই 24 বছরের জীবনে। কিছুক্ষণ পরে সাদাত সেখানে আসে। হিমকে দেখেও সে কোনো কথা বলে না, চুপচাপ হিমের পাশে চেয়ারটা টেনে বসে পড়ে সেটার উপর। হিম কাগজ পড়তে পড়তে আর চোখে তাকায় তার দিকে। সাদাতের মুখ দেখে মনে হচ্ছে সে এক ভয়ঙ্কর কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা হিমকে ভীষণ ভাবায়। কোনো বিপদে পড়লে সাদাত সবার আগে তাকে জানানোর কথা, কিন্তু আজ কি এমন হলো যে সাদাত হিমকে কিছুই বলছে না? বাধ্য হয়ে হিম এই নীরবতা কাটিয়ে সাদাতের মনোরঞ্জন করার চেষ্টা করে। কি রে বন্ধু, মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? এমন প্যাঁচা মার্কা মুখ দেখলে তোর কপালে তো বউ জুটবে না। সারা জীবন অন্যের বউর দিকে তাকিয়ে হাপিত্তেশ করতে করতেই জীবন চলে যাবে। হিমের কথা সাদাত কেবল এক মুচকি হাসি দেয়, নিজের থেকে কোনো কথা বলে না। হিম এবার নিজেকে শক্ত করে ফেলে। সাদাতের দিকে কি হয়েছে তাকে জানতেই হবে। ব্যাপারটা কড়া গলায় সে সাদাতকে জিজ্ঞেস করতেই যাবে, অমনি জয়া খাবারের পাতিল নিয়ে তাদের সামনে হাজির হয়। দুজনের প্লেটে খাবার বাড়তে বাড়তে তিনি বলেন, বেশি অপেক্ষা করালাম নাকি হিম? তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি আন্টি। দেখো না, 24 বছরে বুড়ো হয়ে গেলাম, তাও কোনো মেয়েকে বিয়ে করলাম না, শুধু তোমার জন্যই তো। বড্ড পাজি হয়ে গেছিস তবে রে। জয় এবার ভালো করে কান মলে দেয় হিমের। হিম সে তো হেসে কুটি কুটি, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই সাদাতের। সাদাত ভাতের দিকে তাকিয়ে সে পলক হারিয়েছে।
জয়া দুজনের প্লেট সাজিয়ে ওপরে যেতে নিলে হিম তাকে পিছন থেকে ডাকে, আন্টি ওপরে কোথায় যাচ্ছ? আমাদের সাথে দুপুরের খাবারটা সেরে নাও। জয় পিছন ফিরে তাকায় হিমের দিকে। একটু আগের হাসির মায়ের ছেয়ে যাওয়া চেহারাটা কেমন গুমোট হয়ে গেছে, কণ্ঠে সেই ঝংকার নেই। সন্তানের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, তুই খেয়ে নে, আমার জন্য অপেক্ষা করিস না, আমি পরে খেয়ে নেব। এই বলে জয়া আর কথা না বাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। সন্ধ্যায় বাড়ির কর্তারা ফিরে এলে খুশির আমেজ ফিরে পায় নিস্তব্ধ বাড়িটা। আজকে তাদের বিশেষ অতিথিকে কেন্দ্র করেই জমে উঠেছে গল্পের আসর। সকলের মাঝে বেশ ভালো অনুভব করছে হিম। আজ যদি তার পরিবার বেঁচে থাকতো, হয়তো তাদের প্রতিটা সন্দেহ এমন উৎসব মুখর হতো। শীতলের দাদার 4 ছেলে। দাদা গত হয়েছেন অনেক আগে, এখন শুধু আছেন তার সহধর্মিণী আর তার বংশধরেরা। 4 ছেলের মধ্যে সবচেয়ে বড় হলেন রিয়াজউদ্দিন আহমেদ, তার 2 সন্তান সাদাত আর মিনা। তারপর হলেন মিরাজউদ্দিন আহমেদ, রাহুল আর হিমির বাবা। সেজ ছেলে মাহমুদ আহমেদ, শীতলের বাবা। আর ছোট ছেলে তাদের সাথে থাকে না, তিনি কাজের সূত্রে শহরের বাইরে সপরিবারে থাকেন। মাঝে মধ্যে এসে মা ভাইদের সাথে দেখা করে যান। নিজের রুম থেকে হাসি আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে শীতল। বড্ড ইচ্ছে করে বিছানা থেকে উঠে নিচে যেতে, পরিবারের সাথে আনন্দে মেতে থাকতে, কিন্তু তার যে সেখানে যাওয়া বারণটা অবশ্য তার জন্মদাতাই করেছে। কারণ শীতলকে দেখলে তিনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই সন্ধ্যার আসরে শীতলের অনুপ্রবেশ যতটা না কঠোরভাবে নিষিদ্ধ, তার চেয়ে বেশি কড়াভাবে নিষিদ্ধ মাহমুদ সাহেবের সামনে যাওয়া। কিন্তু কিশোরী মন যে তার বারবার নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়, ছুটে যেতে ইচ্ছে করে সকল বাধা ভেঙে। শীতলের টলমলো চোখের দিকে তাকিয়ে জয়া সবকিছু বুঝতে পারে। মলিন হাসি এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বলেন, অমানুষদের মাঝে গিয়ে কিছু নয়, বরং নিজেকে অপমান আর কুলসিত করবি। ধৈর্য ধর মা, একদিন তোর হবে, সংসার হবে তোর, আমি বলছি। সেই আশাতেই থাকো মা, তোমার এই বোবা মেয়েকে কে বিয়ে করবে? আছে তো শুধু ওই রূপখানা, আসল জিনিসটাই তো নেই ওর। শেষে দেখো আরেক বোবাকে ধরে বিয়ে দিতে হবে, আর 2 বোবাই মিলে সুখে সংসার করবে। বলো। মিনার খোঁচা মারা কথা শুনে তেতে উঠে জয়া। তিনিও কম যান না, মুখ বাঁকিয়ে বলেন, তা তোর কি আছে শুনি? না আছে রূপ, না আছে গুণ, খুন্তিটাও নাড়তে পারিস না। আর চেহারা তো হয়েছে, কি আর বলবো, বলতেও লজ্জা লাগে। বংশের সবচেয়ে কুৎসিত মেয়ে তুই, এই নিয়ে 10 বার বিয়ের ঘর ভেঙেছে। তাও কিসের এত দম্ভ তোর? কিভাবে নিজেকে শীতলের সাথে তুলনা দিচ্ছিস তুই? মায়ের কথাগুলো শুনে হিংসায় জ্বলে ওঠে মিনা। দাঁত কিরমির করতে করতে বলে, এই শীতলই তো তোমার সব, নিজের মেয়ে তো তোমার জন্মের সূত্র। কি জন্য এখানে এসেছিস সেটা বলে বিদায় হ। 10 কাপ চা লাগবে। তোমার নবাবজাদিকে বলো পাটরানির মতো পালঙ্কে না বসে থেকে গতরটা নাড়িয়ে চা বানিয়ে দিতে। ও যাবে না, নিজেদের চা নিজেরা করে খা। মিনার পাল্টা জবাব দেওয়ায় আগেই শীতল জয়ার কথা অমান্য করে নিজে চা বানাতে যায়। যতই হোক, নিজ দায়িত্বে সে সারা জীবন পালন করে এসেছে, তবে আজকে কেন তার ব্যতিক্রম ঘটবে? শীতল সিঁড়ি বেয়ে নিচে নামতেই সেটা হিমের চোখে পড়ে যায়। খুশিতে জল জল করে ওঠে তার 2 চোখ। যাক, এতক্ষণে সাদা ক্ষেতের কালো মুলুকে দেখতে পেলাম। হিমও কিছু একটা বাহানায় দেখিয়ে শীতলের পিছন পিছন রান্নাঘরে ঢুকে পড়ে। শীতল চা বানানোর পানি গরম করতে দিয়ে চা পাতা আনার জন্য পিছন ঘুরতে ফ্রিজের ডালায় হিমকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। হিম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সেই দৃষ্টি দিয়ে তাকে সে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কিন্তু এবার শীতল তাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। দ্বিতীয়বারের মতো একটা সাধারণ মেয়ের পাত্তা না পেয়ে হিম এবার রেগে যায়। এই সেমরি, এই তুই কি সামহাও আমাকে ইগনোর করছিস? কি ভেবেছিস তুই ইগনোর করলে আমি তোর পিছন পিছন ঘুরবো? তোর সাথে কথা বলতে এসেছি দেখে ভাববি না যে আমার তোর প্রতি ইন্টারেস্ট আছে? আমাকে কি তোর বাংলাদেশের ছেলেদের মতো বেহায়া লাগে? তোর মতো হাজারটা মেয়ে আমার জন্য আফসোস করে, আর আমায় একবার দেখা পাওয়ার জন্য তারা জাস্ট মারা যায়, বুঝেছিস? রান্নাঘর থেকে হিমের চিৎকারের আওয়াজ শুনে সাদাত সেদিকে পা বাড়ায়। রান্নাঘরে ঢুকে হিম ও শীতলকে একে অপরের দিক তাকিয়ে থাকতে দেখে সাদাতের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। শ্বাস ভারী হয়ে আসে তার। এতগুলো কটু কথা বলার পরও শীতলের মৌনতা হিমের রাগকে ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছে। এতক্ষণ তার চোখে মুখে কৌতূহল থাকলেও এবার সেটা সরে গিয়ে কালো হয়ে আসতে থাকে তার শুভ্র মুখ। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও সে বারবার ব্যর্থ হচ্ছে। মেয়েটার এত গুমোট যেন হিমের সহ্য হচ্ছে না। এখানে আর এক মুহূর্ত থাকলে সে উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারে।
বিধায় তার চলে যাওয়াটাই শ্রেয়। মনে মনে সিদ্ধান্ত নিয়ে পিছন ঘুরে চলে যেতে নিলেই হিমের সাথে সাদাতের চোখাচোখি হয়। তারও মুখ আষাঢ়ের ঘন মেঘের মতো কালো হয়ে আছে। হিমকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সাদাত ঠান্ডা গলায় তাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে কি? বাইরে থেকে তোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। হিম রাগে কটমট করতে করতে বলে, কি হয়েছে সেটাই অত্যধিক অ্যাটিটিউডওয়ালা মেয়ে মানুষকে জিজ্ঞেস কর। অতিথির প্রতি এত অবজ্ঞা দেখানো কি তোদের বাড়ির রীতি? দুঃখিত, আমার জানা ছিল না। এই সেমডিকে বলে দিস আমার সামনে যেন সে আর না পড়ে। কার সাথে কি ব্যবহার করতে হয় সেটার শিক্ষাও মনে হয় পেটে নেই। এই বলে হিম আর এক মুহূর্ত দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে ওপরে নিজের রুমে চলে যায়। এদিকে শীতল বোকার মতো হিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি ঘটছে, কেন ঘটছে সে কিছুই বুঝতে পারছে না। হিম নামের এই অচেনা ছেলেটি প্রথম দিন থেকেই তার প্রতি রহস্যময় আচরণ বারবার শীতলকে অপ্রস্তুত করে ফেলে। সাদা চামড়ার উঁচু ঘাড় বিশিষ্ট দীর্ঘাকার ছেলেটাকে তার অত্যাধিক মাত্রায় সুদর্শন মনে হয় না, তবুও ছেলেটা সবার থেকে আলাদা, সেটা এক বাক্যে স্বীকার করবে শীতল। দৃষ্টি সরিয়ে নিতে শীতলের চোখ যায় তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা সাদাতের দিকে। বড় বড় চোখ জোড়া তার রক্তিম হয়ে ওঠে। অমায়িক চেহারাও যে কিছু সময়ের জন্য ভয়ানক হতে পারে সেটা সেই মুহূর্তে সাদাতকে দেখলে প্রমাণ মিলবে। শীতল শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চায়ের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু সাদাতকে অতিক্রম করার আগ মুহূর্তে একটা ঠান্ডা কণ্ঠ যেন তার পা দুটো স্থবির করে দেয়। কণ্ঠশক্তির সাথে সাথে কি দৃষ্টিশক্তিও হারানোর ইচ্ছা তোর মাথায় জেগে বসেছে শীতল? শীতল এবার ভয়ে ভয়ে সাদাতের দিকে তাকায়। সাদাত মেঝের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। ভয়ে ঠোঁট পর্যন্ত শুকিয়ে আসে শীতলের। আবারও এক পৈশাচিক নির্যাতনের শিকার হতে চলেছে সে, অথচ সেটা সহ্য করার মতো কোনো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। নিচের দিকে তাকিয়ে সে মাথা দুলিয়ে বোঝায় যে সে সেটা চায় না। তাহলে তোর সাহস কি করে হলো হিমের দিকে তাকানোর? তোর ওই চোখ জোড়া শুধু আমাকে দেখবে, আর কাউকে না। শীতল ভীষণ ভড়কে যায়। সে তো কিছুই করেনি। হিম যেচে তার সাথে কথা বলতে এসেছিল। নিজেকে নির্দোষ দাবি করার জন্য ট্রেটা টেবিলের উপর রেখে শীতল হাত দিয়ে ইশারা করে সাদাতকে কিছু বোঝাতে চায়, কিন্তু সাদাত সেগুলো বুঝতে নারাজ। শীতলের এক হাতখানা খপ করে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। এবার শীতলের দুই পায়ের সাথে সাথে শীতলের পুরো দেহ জমে যায়। কেন জানি এই লোকটার স্পর্শ তার বিষের মতো লাগে। কেন তাকিয়েছিস? কি জন্য তোকে তাকাতে হবে? আমি এগুলো শুনতে চাই না। আমি শুধু জানি তুই শুধু আমার দিকে তাকাবি, আর অন্য কোনো পুরুষের দিকে না। এখনের মতো ছেড়ে দিচ্ছি, দেখে ভাবিস না যে তুই বেঁচে গেলি। রাতটা পার হোক, তারপর তোর ব্যবস্থা আমি করছি। এখন চা দিয়ে যা বসার রুমে। এই বলে সাদাত শীতলকে সেখানে রেখে চলে যায়। শীতল যেন হাঁপ ছেড়ে বাঁচে। গলা ভীষণ রকমের শুকিয়ে গেছে তার, তাই সে তাড়াতাড়ি করে ফ্রিজের ঠান্ডা পানি গলায় ঢেলে দেয়। খাওয়া শেষে বোতলের ছিপে লাগাতে লাগাতে শীতল নিজ মনে আওড়ায়, দেশি পাগলের জ্বালায় বাঁচি না, এখন বিদেশি উন্মাদ এসে জুটেছে। অনেকটা পথ জার্নি করায় কাল রাতে আর সুটকেস আনবক্স করা হয়ে ওঠেনি হেমের। রাতের খাওয়া শেষে নিজের রুমে এসেই বিছানায় গা এলিয়ে দেয়। রাতের লুঙ্গি আর ঢোলা টি শার্ট পরে ঘুমানোর অভ্যাস হিমের বহুদিনের, কিন্তু তার নিদারুণ ঘুমের কারণে ট্রাউজার পরেই ঘুমিয়ে গেছে কাল রাতে। সকাল সকাল সাদাত হিমের রুমে ঢুকে তাকে ঘুম থেকে তোলার জন্য, কিন্তু বিছানায় উপর হিমকে চারদিকে হাত পা ছাড়িয়ে শুয়ে থাকতে দেখে সাদাতের ভীষণ হাসি পায়। বাচ্চাদের মতো লুল গড়িয়ে পড়ছে হিমের মুখ থেকে। কে বলবে এই মাছুম বাচ্চার চেহারার অধিকারী ছেলেটা রেগে গেলে কতটা উন্মাদ হয়ে উঠতে পারে। সাদাত হিমের গা স্পর্শ করে তাকে ডাকতে থাকে, হিম ওঠ ভাই, আর কত ঘুমাবি? সকাল 10টা বাজে। হিমের ঘুম পাতলা হয়ে আসে। গায়ের ব্ল্যাঙ্কেটটা দিয়ে মুখ ঢেকে চাপা কণ্ঠে বলে, দাঁতের বাচ্চা, ঘুমাতে দে। আমার ঘুমের সাথে তোর কিসের এত শত্রুতা? আমার ঘুম কি তোর বউকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছে? আরে ভাই ওঠ না, খিদার জ্বালায় পেট ব্যথা করছে, তোকে ছাড়া তো খেতেও পারছি না। এবার হিম মুখের থেকে চাদর সরিয়ে মুখ বাঁকিয়ে সাদাতের দিকে তাকায়। কেন, তুই কি পণ করেছিস আমার হাত ছাড়া আর কারো হাতে খাবি না? নাকি তোর হাতকে আমি হ্যান্ডকাপ পরিয়ে রেখেছি যে তুই খেতে পারছিস না? সাদাত মুখ শুকিয়ে বলে, মা বলেছে তোকে ছাড়া আমি খেতে পারবো না। সাদাতের কথা শুনে হিম এক তাচ্ছিলের হাসি হাসে। এখন তো মানবি যে আন্টি তোর থেকে আমাকে বেশি প্রাধান্য দেয়। দিবেই তো, আফটার অল আমি হ্যান্ডসাম, স্মার্ট, ড্যাশিং, ইন্টেলিজেন্ট অ্যান্ড চার্মিং বয়।
তোদের মতো তো আর এগ্রিকালচারাল পিপল না। এগ্রিকালচারাল পিপল মানে ক্ষেত, তোরা ভীষণ ক্ষেত। অপমান করছিস আমায়? দেখ, আমি কিন্তু কোন দিক থেকে কম যাই না, দেখতে মোটেও আমি ক্ষেত না। হিম কাঁধের তোয়ালে রেখে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু দরজা লক করার আগে মুখ বাড়িয়ে সে সাদাতকে বলে, আজকে শপিং মলে যাব, সেখানেই প্রমাণ হয়ে যাবে কে বেশি হ্যান্ডসাম। এখন আমার গোছল সারতে আমার ব্যাগটা খুলে রাখ, কালকে খোলার সময় পাইনি। এই বলে হিম সাদাতের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সাদা তার উপায় না পেয়ে বিছানার পাশ থেকে ব্যাগটা উপরে রেখে এর চেইন খুলতে এক গাদা স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখে সাদাত অবাক হয়। একটা ছেলে মানুষের এত বিউটি প্রোডাক্ট যে একটা সুটকেস লেগে যায়। গোসল সেরে হিম বাইরে এলে সাদাতকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, মাথায় ঠাডা কখন পড়লো তোর? হোয়াট ননসেন্স, আমার মাথায় ঠাডা কেন পড়তে যাবে? তাহলে মাথায় হাত দিয়েছিস কেন? এগুলো তোর? সাদাত হিমের সুটকেসের দিকে ইশারা করে। ইয়েস বন্ধু, এগুলো সব আমার। এত কিছু কেন? সৌন্দর্য বন্ধু, সৌন্দর্য। রূপই জ্ঞান, রূপই ধ্যান, রূপই চিন্তামণি, রূপ ছাড়া আমি যেন মণিহারা ফণি। ফালতু কাজে এত টাকা খরচ করছিস, তোর কলিজা আছে। তোর কলিজা আছে বলতে হবে। হিম ভিজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে সাদাতের দিকে আর চোখে তাকায়। আমার অনেক টাকা বন্ধু, জানিস না আমি কে? আমি হলাম বড় বড় বাঁশবাগানের মালিক। মানুষ ভালোবেসে আমাকে বাঁশ দেয়, আমি সেগুলো যত্ন সহকারে গুছিয়ে রাখি। এভাবেই আমি অনেকগুলো বাঁশবাগান পেদেছি। তুই কাজে লেগে পড়। থাক, আমার দরকার নেই, তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। তুই যা, আমার একটা পার্সোনাল কাজ আছে, সেটা সেরেই আসছি। সাদা তার কথা বাড়ায় না। সাদাত চলে গেলে হিম গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হতে শুরু করে। হিমের রাগ উঠতে যেমন দেরি হয় না, তেমন রাগ ঠান্ডা হতেও দেরি হয় না। নিছক কারণে রাগ নেমে গিয়ে সে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, সেটা হোক রাতের ঘুমের মধ্যে কিংবা বাইরে খোলা বাতাসের কারণে। তাই রাতে রাগারাগি করা সত্ত্বেও হিম নিচে নেমেই শীতলকে খুঁজতে থাকে। শীতলের দর্শন না পেলে যেন হিমের সারাটা দিনই মাটি হয়ে যাবে। ওরে সাদাত, আমার সেমরি কোথায় রে? ওরে সাদাত, আমার সেমরি কোথায় রে? হালকা কণ্ঠে গুনগুন করতে করতে হিম নিচতলায় সবটা খুঁজে দেখে, কিন্তু শীতলকে পায় না। শেষে ড্রয়িং রুমের লাগোয়া বারান্দায় শীতলকে সে খুঁজে পায়। শীতল এক মনে চাল ঝাড়ছিল। ওরে সাদাত, আমার সেমরি এখানে।